আশফাক খানকে নিয়ে উল্লাস করতে করতে বিশাল মিছিল খান বাড়িতে প্রবেশ করল। আশফাক খান সহ কিছু সিনিয়র নেতা গাড়ি থেকে নেমে সদর দরজার কাছে দাঁড়াল। সেখানে বরণ করার জন্য কুলসুমা বেগম আর বাড়ির মহিলারা দাঁড়িয়ে আছে। কুহু মহিলাদের ভিড় থেকে দাঁড়িয়ে উকি দিয়ে শাহাদকে দেখার চেষ্টা করছে, কিন্তু শাহাদ এখানে এখনো আসেনি। শুধু আশফাক খান আর এমদাদ খান নেতাদের সাথে এসে সদর দরজায় দাঁড়িয়েছে। আশফাক খানের গলায় অসংখ্য ফুলের মালা। তিনি মালাগুলো খুলে একজনের হাতে দিলেন। সদর দরজায় দাঁড়ালো কুলসুমা বেগম আর আব্দুল গাফফার খানকে পা ছুঁয়ে সালাম করলেন। দুজনেই ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন। কুলসুমা বেগম ছেলের থুতনিতে হাত ছুঁয়ে চুমু খেয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে নেই বাবা। এরপর মালার হাতে থাকা ট্রে থেকে পায়েসের বাটিটা তুলে নিলেন। বাটি থেকে 1 চামচ পায়েস নিয়ে ছেলের মুখে দিলেন। এরপর রেজিয়া সুলতানার হাতে বাটি দিয়ে আশফাক খানকে খাইয়ে দিতে বললেন। রেজিয়া সুলতানা স্বামীর মুখে পায়েস তুলে দিলেন। এমন সময় ভিড় ঠেলে শাহাদ এসে উপস্থিত হল। রেজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, মা, আমাকেও দাও। এটা বলে শাহাদ গলা বাড়িয়ে মুখ হাঁ করল। রেজিয়া সুলতানা ছেলের আবদারে ছেলের মুখে পায়েস তুলে দিলেন। শাহাদ পায়েস মুখে নিয়ে খেতে খেতে কুহুকে খুঁজল। ভিড়ের মাঝে কুহুকে খুঁজে পেল। কুহু তার দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হলে শাহাদ চোখ মারল। কুহু লাজুক হেসে শাহাদকে চোখ রাঙাল। খান বাড়িতে বিশাল উৎসব শুরু হয়ে গেল। সিনিয়র কিছু নেতাকর্মীদের নিয়ে আশফাক খান তার অফিসে বসলেন। আর অন্যান্য দলের ছেলেদের জন্য বাগানে বসার ব্যবস্থা করা হয়েছে। শাহাদ তাদের খাবারের তদারকি করছে। কাছের কিছু আত্মীয় স্বজন এসেছে বাড়িতে আনন্দে যোগ দিতে। কুহুর বাবা ফোনালাপে আশফাক খানকে অভিনন্দন জানালেন। জিয়াদের পরীক্ষার কারণে তিনি আসতে পারবেন না বলে জানালেন। বাবার এমন সিদ্ধান্তে কুহুর মন খারাপ হল। এমন একটা আনন্দের দিনে বাবা মা ভাইকে দেখতে পেলে ভালো লাগত। মন খারাপ কাটাতে কুহু নিজের ঘরের বারান্দায় এসে নিচে বাগানের দিকে তাকিয়ে রইল। সেখানে শাহাদ অন্যদের সাথে বসে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। দেখে বুঝাই যাচ্ছে শাহাদ খুব খুশি। সবার সাথে আজ বেশ খোলামেলা হয়ে আনন্দ করছে। সাদা পাঞ্জাবি পায়জামায় তাকে বরাবরই হ্যান্ডসাম লাগে। আজ যেন আরও বেশি হ্যান্ডসাম লাগছে। উৎসবের এক পর্যায়ে খবর এলো রাহাতের বাবা নির্বাচনে ফেল করেছেন। এতে আনন্দে কিছুটা ভাটা পড়ল। আশফাক খান বেয়াইকে কল করে সমবেদনা জানালেন। রাহাতের বাবা নাজিমুদ্দিন নিজের ভাগ্য মেনে নিলেন। তবে তিনি হতাশ হলেন না। সামনের নির্বাচনের জন্য আরও ভালোভাবে তৈরি হবেন বলে জানালেন। রেজিয়া সুলতানা সহ বাড়ির মহিলারাও আনিশার শাশুড়িকে সান্ত্বনা দিল। আনিশাকে পরামর্শ দিল এই অবস্থায় যেন কোনোরকম টেনশন না করে। শাহাদও খবরটা শুনে অবাক হল। ও ভাবেনি যে রাহাতের বাবা হেরে যাবে। সে নিজেও রাহাতকে কল করে কথা বলে নিল। রাহাত জানালো আর কদিন পরেই আনিশাকে নিয়ে যখন আসবে তখন বিস্তারিত আলোচনা করবে। উৎসব শেষ হতে হতে মাঝরাত পেরিয়ে গেল। দলের ছেলেরা শাহাদকে কিছুতেই ছাড়ল না। অনেক রাত পর্যন্ত তাকে আটকে রাখল। শাহাদ কুহুর কাছে আসতে ছটফট করলেও তাড়াতাড়ি আসতে পারল না। তার ঘরে আসতে রাত 1টা বেজে গেল। ঘরে ঢুকে দেখল কুহু আধশোয়া হয়ে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। শাহাদ হাতের লাল টকটকে গোলাপগুলো কুহুর কোলের উপর রাখল। খয়েরি জামদানিতে কুহুকে দেখে এত সুন্দর লাগছিল যে তার খোপায় গোলাপ গুজে দেয়ার বড্ড ইচ্ছা হচ্ছিল। কিন্তু সময়ই পায়নি। তাই এখন আসার সময় বাগান থেকে টাটকা গোলাপ তুলে এনেছে। কয়েকটা ফুল এখনো আধফোটা অবস্থায় ছিল, সেগুলোই তুলে এনেছে। শাহাদ হাতের ঘড়িটা খুলে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হল। সারাদিনের ধুলো ময়লা ঘাম লেগে আছে শরীরে। এমন অবস্থায় বউয়ের কাছে যাওয়া যায় না।
তাই সে চট করে শাওয়ার নিয়ে টি শার্ট আর ট্রাউজার পরল। ভেজা চুল মুছল না। কুহুর সামনে বসে দুপাশে দুই হাত রেখে কুহুর গালে আর গলায় ভেজা চুল ছুঁয়ে দিল। ভেজা চুলের স্পর্শ পেয়ে কুহুর ঘুম ভেঙে গেল। সে চমকে তাকালো শাহাদের দিকে। শাহাদকে এত কাছাকাছি দেখে সে ভরকে গেল। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় প্রথমে বুঝতে পারল না সে কোথায় আছে। শাহাদ কুহুর চোখে চোখ রেখে চমৎকার করে হাসল। শব্দ করে আলতো চুমু খেল গালে। কুহুর কোলের উপর রাখা ফুলগুলো হাতে নিয়ে কুহুর গালে ছুঁয়ে বলল, বাগানের ফুলগুলো এখনো পুরোপুরি ঘুমোয়নি, অথচ আমার ঘরের ফুল ঘুমিয়ে কাদা। কুহু অভিমানে ঠোঁট ফুলাল। তার চোখে পানি এসে গেল। অভিমানে শাহাদের বুকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। নরম হাতের ধাক্কা খেয়ে শাহাদ বিছানায় চিত হয়ে পড়ে গেল। সেখানে শুয়ে থেকেই বলল, আমার হুকুর বুঝি অভিমান হয়েছে? কুহু গরম চোখে তাকালো শাহাদের দিকে। শাহাদকে দেখাবে বলে শাড়ি পরেছিল, অথচ ভিড়ের মাঝে তেমন দেখাদেখি হল না। মাঝরাত পর্যন্ত সে এই সাজ নিয়ে বসেছিল। কয়েকবার আয়নায় দাঁড়িয়ে আবারও মেকআপ নিয়েছে। এরপর ক্লান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। অথচ এই লোক দেরি করে এসে ওকে কেমন খ্যাপাচ্ছে দেখো। কুহু দেরি না করে ঝাঁপিয়ে পড়ল শাহাদের উপর। শাহাদ যেন এটারই অপেক্ষা করছিল। সে দুহাত মেলে টুপ করে কুহুকে বন্দি করে নিল নিজের বাহুডোরে। কুহু অবাধ্য মেয়ের মতো খুব নাড়াচাড়া করল। কিন্তু শাহাদের শক্ত হাতের বাঁধন তাকে বাধ্য মেয়েতে পরিণত করল। কুহু শান্ত হতেই শাহাদ তাকে বিছানায় শুইয়ে দিল। নিজে কিছুটা উঠে কুহুর কাছাকাছি গেল। কুহুর নাকে নাক ঘষে বলল, আজ থেকে আমার সমস্ত ব্যস্ততা শেষ। এখন থেকে আমার সবটা সময় কেবল তোমার। হহ মিথ্যা কথা, সত্যি বলছি। প্রমিস। শাহাদ বাচ্চাদের মতো করে গলায় হাত রেখে প্রমিস করল। কুহুফিক করে হেসে দিল। সে এতদিনে এতটুকু অন্তত বুঝেছে রাজনীতি করা লোকেদের জীবনে ব্যস্ততা কখনো শেষ হয় না। এরা যতই মুখে প্রমিস করুক না কেন, নিজেদের প্রমিস ওরা নিজেরাই রাখতে পারবে না। এত সব ভাবনার মাঝে কুহু ঠোঁটে শাহাদের গভীর স্পর্শ অনুভব করল। সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে সে আলিঙ্গন করল শাহাদকে। হিশামের ভিআইপি কেবিনে কয়েকজন বয়োজ্যেষ্ঠ নেতা বসে আছেন। তাদের সামনে সিঙ্গেল সোফায় বসে আছে মঞ্জুরা বেগম। সাথে একপাশে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে হাসিব। সবার মুখই থমথমে। একজন নেতা বললেন, এত আগে থেকে এই দলের সাথে আছি, একদম হিশামের বাবার সময় থেকে। অথচ আপনি আমাদের কারো সাথে পরামর্শ না করে একটা বাইরের লোকের কাছে দলের দায়িত্ব দিয়ে দিলেন। সে আমাদেরকে বন্দুক দেখিয়ে মনোনয়ন নিল, আর এখন নির্বাচন করে মানসম্মান সব ডুবিয়েছে। আরেকজন নেতা বলল, এত লজ্জাজনক হার আগে কখনো হয়নি। মিনিমাম ভোটটাও আমরা পাইনি। যা পেয়েছি তা হিশামের জন্যই মানুষ দয়া করে দিয়েছে। মঞ্জুরা বেগম চুপ করে বসে রইলেন। তার মুখে কোনো কথা নেই। প্রথম নেতা আবারও বললেন, শাহাদ ছেলেটার কথা মেনে তৃপ্তিকে নির্বাচনে দাঁড় করানোটাই সবচেয়ে ভালো হতো। ইমোশনাল হয়ে মানুষ আমাদের ভোট দিত। মঞ্জুরা বেগম এইবার কথা বললেন, এই কথা আর মুখে আনবেন না। ওই খুনি এই পরামর্শ দিয়েছিল তার দলকে জিতানোর জন্য, আমাদের ভালোর জন্য না। আর আমাদের দল হেরেছে, এতে আপনাদেরও দোষ আছে। আপনারা বেশিরভাগ নেতারাই নির্বাচনে প্রচারণায় থাকেননি। যারা থেকেছে তারাও না পেরে থেকেছে। সব খবরই আমার কাছে আসে। বিপদের সময় আপনারাও নিজেদের রূপ দেখিয়েছেন। মঞ্জুরা বেগমের এমন কথা শুনে সব নেতারাই উঠে দাঁড়াল। একজন বলল, যেই লোক বন্দুক দেখিয়ে স্বার্থ হাসিল করতে পারে তার আগে পিছে থাকা মানেই অন্যায়। তাকে নির্বাচনে জিততে সাহায্য করলে সে পুরো শহর জুড়ে অন্যায়ের রাজত্ব কায়েম করত। মঞ্জুরা বেগম আবারও থম মেরে গেলেন।
আরেকজন নেতা বিদায় জানিয়ে বললেন, হিশামকে দেখার জন্যই এখানে আসা। দোয়া করি সে সুস্থ হয়ে দলের এই দুর্দশা থেকে আমাদের মুক্ত করুক। আসি। নেতারা চলে গেলে হাসিব মুখ খুলল। একটা ভণ্ডকে বিশ্বাস করে পরিবারের দুর্নাম করলে মা। ভাবিকে নির্বাচনে দাঁড় করানোতে যদি তোমার এতই আপত্তি ছিল তবে অন্য কাউকে দিতে। যোগ্য লোকের তো অভাব ছিল না। তুই থামো। আমার ছেলে সুস্থ হয়ে উঠলে সবকিছু ঠিক করে দিবে। আমার ছেলেকে দমিয়ে রাখতে ওই শাহাদ খানই প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করিয়েছে। হাসিব হতাশ কণ্ঠে বলল, মা, তুমি এত বিবেকহীন কিভাবে হচ্ছ? শাহাদ খান না বাঁচালে তোমার ছেলে গাড়িসহ নদীতে ডুবে মারা যেত। মঞ্জুরা বেগম হাসিবের কথা পাত্তা দিলেন না। তিনি উঠে গিয়ে হিশামের বেডের কাছে দাঁড়ালেন। কোমায় থাকা নির্জীব হিশামের দিকে তাকালেন। শাড়ির আঁচল দিয়ে চোখের কোনো মুছে হিশামের মাথায় হাত বুলালেন। হাসিব ব্যথাতুর চোখে হিশামের দিকে তাকিয়ে রইল। নিজেকে অথই সমুদ্রে আবিষ্কার করল। এতদিন মাথার উপর বড় ভাইয়ের ছায়া ছিল। আজ সেই বড় ভাই মৃত মানুষের মতো হাসপাতালের একটা কেবিনে পড়ে আছে। পারিবারিক রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুতেই ধস নামছে। ওত পেতে থাকা শকুনের দলেরা ইতোমধ্যেই লুটপাট করতে শুরু করে দিয়েছে। হাসিব অসহায়ের মতো মাথার চুল টেনে ধরে সোফায় বসে পড়ল। বিড়বিড় করে বলল, ভাইয়া, প্লিজ সুস্থ হয়ে যাও। আমাদের যে তোমাকে খুব দরকার। ফাঁকা পার্টি অফিসে নাইমুর আর মনসুর আলী বসে আছে। দুজনেরই মন মেজাজ তিরিক্ষি হয়ে আছে। মনসুর আলী মেজাজের তিরিক্ষি ভাব প্রকাশ করলেও নাইমুর তা করছে না। সে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। মনসুর আলী গমগম কণ্ঠে বলল, নিজেকে আন্ডারওয়ার্ল্ডের কিং দাবি করো অথচ একটা নির্বাচন জিতাতে পারো না। শাহাদ ঠিকই বলেছে, তুমি একটা অপদার্থ। নাইমুর চোখ খুলে তাকাল। তার চোখ লাল হয়ে আছে। কোমর থেকে রিভলভারটা বের করে ক্ষিপ্র গতিতে চেয়ার থেকে উঠে মনসুর আলীর উপর চড়াও হল। মনসুর আলীর গলায় রিভলভার ঠেকিয়ে বলল, এই বুইরা, তুই কি ভালো মানুষ? যার খাস তার পিছনেই চুরি মারিস। তোকে মানুষ ভোট দিবে কি করতে? তোর জন্য আমার এতগুলো টাকা গচ্ছা গেল। শাহাদ খান আসিফকে দিয়ে আমার প্ল্যান বানচাল করালো। আর আমি কিছুই করতে পারলাম না। এখন তুই আমার টাকা দে। নাইমুরের আক্রমণাত্মক রূপ দেখে মনসুর আলীর জান হাতে চলে এসেছে। তিনি বললেন, দিব, সব টাকা দিয়ে দিব। কিভাবে দিবি? তোর নিজের সব টাকাও তো শেষ। হিশামের ব্যবসা দখল করে সব টাকা তুলে দিব। বিশ্বাস কর। নাইমুর মনসুর আলীর গলা থেকে রিভলভার সরিয়ে চেয়ারে বসল। বলল, তুই চাইবি আর তোকে হিশামের ব্যবসা দিয়ে দিবে, তাই না? মনসুর আলী গলায় হাত বুলিয়ে বললেন, সেই প্ল্যান করা আছে। তুমি কোনো চিন্তা করো না। হিশাম না থাকায় তার প্রতিষ্ঠানের সবাই লুটেপুটে খাচ্ছে। আমি সেই ব্যবসা নতুন করে দাঁড় করানোর প্রস্তাব দিল, ওর মা না করবে না। এত বড় হারের পর ওর মা এসব মেনে নিবে না। মনসুর আলী শয়তানি হাসি দিয়ে বলল, মানবে। কিভাবে মানাতে হয় তা আমার জানা আছে। নাইমুর চোখ সরিয়ে অন্যদিকে তাকাল। তার মেজাজ খুবই খারাপ। শাহাদ খানের দল জিতে যাওয়ায় এইবার তাকে খুব বিপাকে পড়তে হবে। এর আগে শাহাদ খানের সাথে কোনো দুশ্মনী তার ছিল না, কিন্তু এইবার প্রকাশ্যে বিরোধী দলের সাথে হাত মিলানোয় সে নিশ্চয়ই শাহাদ খানের রোষানলে পড়ছে। তার উপর আসিফ আছে শাহাদ খানের কবজায়। সব মিলিয়ে নাইমুরের রাজত্বে ধস নামার অবস্থা। কুহুকে সময় দেয়ার প্রমিস করলেও শাহাদ সেই প্রমিস রাখতে পারল না। নির্বাচনের পরেও কাজ তার পিছু ছাড়ল না। এমদাদ খান ঘোষণা দিল তিনি অনেক দিন যাবৎ ব্যবসার কাজ সামলেছেন। বাড়ি ছেড়ে দূরে দূরে থেকেছেন। এইবার তিনি কয়েকদিন ছুটি নিবেন। এই সময়টায় ব্যবসা সামলাবে শাহাদ।
শাহাদ পড়ল ফাটা বাঁশের চিপায়। একে তো ব্যবসার কাজ, সেই সাথে দলের অনেক কাজও তাকে ছাড়া হয় না। অন্যদিকে বউকে সময় দিতে না পারায় বাড়িতে ফিরে বউয়ের মুখ ঝামটাও সহ্য করতে হয়। সবকিছু মিলিয়ে তার অবস্থা কেরোসিন। একদিন রাতে হাতে কয়েকটা বেলি ফুলের মালা নিয়ে বাড়ি ফিরল। বেলি ফুলের গন্ধ শুকতে শুকতে কুহু বলল সে গাড়ি চালানো শিখবে। শাহাদ ফরমাল ড্রেস পরে অফিসে গিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিস্ময় নিয়ে কুহুর দিকে তাকাল। জিজ্ঞেস করল, গাড়ি চালানো শিখে তুমি কি করবে? আমার মন চাইছে তাই। আমার খুব শখ, আমি গাড়ি চালানো শিখব। আপনি ব্যবস্থা করেন। শাহাদ গম্ভীর কণ্ঠে বলল, উহু, এই ধরনের রিস্কি শখ দিয়ে দরকার নেই। কাল থেকে ভার্সিটি যাবে, ফ্রেন্ড নিয়ে আড্ডা দিল, এসব শখ মন থেকে দূরে থাকবে। কুহু মুখ গোমরা করে বসে রইল। তাও শাহাদের মন গলল না। সে কিছুতেই এইসব রিস্কি কাজ এলাও করবে না। সে তার নিজের সিদ্ধান্তে অনড় রইল। কুহু শাহাদের কথামতো কয়েকদিন ভার্সিটিতে গেল। সে বাড়ির গাড়ি না নিয়ে বাসে রিকশায় গেল। সারাদিন মুখ ভোতা করে রাখল। শেষে শাহাদকে কুহুর জেদের কাছে হার মানতেই হল। সে রাজি হল কুহুর গাড়ি চালানো শিখার ব্যাপারে। তবে সে শর্ত জুড়ে দিল কুহু একটা মাঠে গাড়ি চালানো শিখবে এবং এরপর সে কোনোভাবেই রাস্তায় যেতে পারবে না গাড়ি নিয়ে। কুহু এই শর্তে খুশি মনেই রাজি হল। তবে শাহাদ কোনো ড্রাইভার দিয়ে কুহুকে গাড়ি চালানো শিখাতে ভরসা পেল না। কুহু যেই মাঠে গাড়ি চালানো শিখবে সেটা নদীর পার ঘেঁষে। কুহু যেরকম মেয়ে দেখা যাবে গাড়ি নিয়ে নদীতে চলে গেছে গাড়ি চালাতে। তাই শাহাদ অনেক কষ্টে সময় বের করল কুহুকে গাড়ি চালানো শিখাতে। প্রথম দিন গাড়ির কোনো জিনিস কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করতে হয় তা শিখিয়ে দিল কুহুকে। এরপর দিন স্টিয়ারিং কিভাবে সামলাতে হয় তা শিখানোর চেষ্টা করল। কুহু বারবার ভুল করল। ডানে বললে সে বামে যায়, বামে বললে ডানে যায়। শাহাদ নিজে এক হাতে স্টিয়ারিং ধরে রাখল, তাও সে কুহুর এরকম আজগুবি ড্রাইভিং করা ঠেকাতে পারল না। শেষে বিরক্ত হয়ে দিল এক ধমক। ধমক খেয়ে কুহু গাল ফুলিয়ে বলল, এই হচ্ছে বউয়ের জন্য ভালোবাসা, তাই তো? সামান্য কারণেই ধমকাধমকি। বাইরে যখন রাজনীতি করেন তখন তো মুখ দিয়ে মধু ঝরে। শাহাদ লম্বা শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করল। সব জায়গায় সব চলে না। বউয়ের সাথে নেতাগিরিও তেমনই দেখানো উচিত না। সে নরম কণ্ঠে বলল, গাড়ি চালানো শিখতে গেলে তোমাকে আগে সবকিছু ঠিকঠাক ইউজ করা শিখতে হবে। যখন ব্রেক লাগবে তখন ব্রেক করতে হবে। ব্রেকের জায়গায় এক্সেলেটর চাপলে তো হবে না। কুহু সব বুঝে ফেলেছে এমনভাবে মাথা নেড়ে বলল, বুঝেছি। শাহাদ কুহুকে সব বুঝিয়ে দিল। কুহু আবারও গাড়ি স্টার্ট করল। আস্তে আস্তে অল্প গতিতে সে গাড়ি চালাতে লাগল। শাহাদ পুরোটা সময় স্টিয়ারিংয়ে হাত দিয়ে রাখল। এক পর্যায়ে শাহাদের ফোনে একটা মেসেজ আসল। মেসেজের রিপ্লাই করার সময় আনমনে স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ফেলল। হাত সরানোর কয়েক সেকেন্ড পরেই গাড়ি হঠাৎ লাফ দিল। এরপরই তীব্র বেগে ছুটতে আরম্ভ করল। অর্থাৎ কুহু গাড়িতে ভুলভাল চাপাচাপি করে গতিবেগ বাড়িয়ে দিয়েছে। এমন অবস্থায় কুহু স্টিয়ারিং থেকে হাত সরিয়ে চিৎকার করতে লাগল। শাহাদ ফোন ফেলে দিয়ে দ্রুত স্টিয়ারিংয়ে হাত দিল। কুহুকে বলল, কুহু ব্রেক চাপো। কুহু হাজার খুঁজেও ব্রেক পেল না। সে চিৎকার করতেই থাকল। শাহাদ নিজেই ব্রেক চাপার চেষ্টা করতে গিয়ে স্টিয়ারিং দিল ছেড়ে। গাড়ি ছুটে চলল নদীর দিকে। নদীর পাড়ে আসতেই শাহাদ দ্রুত ব্রেক চাপল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা থামল। কিন্তু ততক্ষণে গাড়ি হাঁটু পানিতে নেমে এসেছে। শাহাদ বড় বড় চোখে সামনে তাকিয়ে শ্বাস ফেলল।
কুহুর দিকে তাকিয়ে দেখল সে দুহাত দিয়ে মুখ চেপে ভয়ার্ত চোখে নদীর দিকে তাকিয়ে আছে। শাহাদকে তাকাতে দেখে সেও তাকাল। মিনমিন করে বলল, আমি কিছু করিনি। গাড়ি নিয়ে থেকেই চলতে চলতে নদীতে নেমে গেছে। বোধ হয় গোসল করতে চেয়েছিল। শাহাদ হতাশ চোখে তাকাল। এমন অবস্থায় সে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। কদিন পর পর এই মেয়ের এসব কর্মকাণ্ড আর প্রাণে সয় না। গাড়ি চালানো শিখার ব্যাপারে শর্ত দেয়া থাকলেও কুহু সেই শর্তের তোয়াক্কা করল না। সে ঠিকই গাড়ি চালানো শিখার ৪৫ দিনের মধ্যে রাস্তায় উঠে পড়ল গাড়ি নিয়ে। এই কথা শাহাদের কাছে গোপন থাকল না, কারণ কুহুর পিছনে সে লোক লাগিয়ে রেখেছে। কুহু যেখানেই যায় সেখানেই দুজন তাকে ফলো করে, একজন একটা গাড়ি নিয়ে আরেকজন একটা বাইক নিয়ে। তাই শাহাদ সব জেনেও চুপ থাকল। যেহেতু নিজে কুহুকে সময় দিতে পারছে না, তাই সে কুহুকে নিজের মতো করে সময় কাটানোর সুযোগ করে দিল। কুহু প্রথম প্রথম বেশ লাফালাফি করল। নিজে গাড়ি চালিয়ে ভার্সিটি গেল। সেখানে গিয়ে তার সে কি ভাব! কুহুকে গাড়ি চালাতে দেখে তনয়ার চোখ কপালে উঠে গেল। সে এই ঘটনা বিশ্বাসই করতে পারল না। কুহু তাকে নিয়ে গাড়িতে চড়তে চাইলে সে কিছুতেই গাড়িতে উঠবে না। কুহু টানাটানি করে তাকে গাড়িতে তুলল। গাড়িতে উঠে তনয়া ভয়ে আধমরা হয়ে রইল। কাপা কণ্ঠে বলল, আল্লাহর দোহায় লাগে কুহু, গাড়ি থামা। এই বয়সে আমি জানটা খোয়াতে চাই না। কুহু তনয়ার কথায় ড্যাম কেয়ার ভাব দেখিয়ে বলল, আরে চুপ করে বসো তো, জান খোয়াবি না, অনেক আস্তে চালাচ্ছি। তনয়া সিটবেল্টটা আঁকড়ে ধরে বসে রইল। তোনাকে এমন ভয় কুকড়ে থাকতে দেখে কুহুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। সে একটা ফাঁকা রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিয়ে ফুল স্পিডে টান দিল। তনয়া গলা ছেড়ে চিৎকার দিল। কুহু তনয়ার চিৎকার পাত্তা দিল না। সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। তনয়ার ভয়ে দম বন্ধ হওয়ার অবস্থা। শেষে কুহুর হাতে পায়ে ধরে সে এই অবস্থা থেকে পরিত্রাণ পেল। কুহু শেষমেশ গাড়ি থামাল। গাড়ি থামানো মাত্র তনয়া গাড়ি থেকে লাফ দিয়ে নেমে গেল। কুহু এত করে বলল ওকে বাড়িতে পৌঁছে দিবে, তাও সে রাজি হল না। বলল, তোর সাথে গাড়িতে যাওয়ার থেকে লোকাল বাসে ঝুলে ঝুলে যাওয়া ভালো। বান্ধবীর এমন কথায় কুহু মন খারাপ করল। কি এমন করেছে সে? একটু মজাই তো করতে চেয়েছিল। একদিকে স্বামীর দেখাই পাওয়া যায় না, আরেকদিকে বান্ধবী মন বুঝে না। সে মন খারাপ করে গাড়ি নিয়ে সোজা শাহাদের পার্টি অফিসের সামনে উপস্থিত হল। সে নিজে গাড়ির ভেতর থেকে পার্টি অফিসকে ব্যাকগ্রাউন্ডে রেখে একটা সেলফি তুলে শাহাদকে পাঠাল। কিন্তু 10 মিনিটেও রিপ্লাই আসা তো দূরের কথা, সেই ছবি শাহাদ দেখল না। কুহু গাড়ির কাচ নামিয়ে গেটের দিকে তাকাল। অনেক ছেলেদের আসা যাওয়া হচ্ছে। গেটের কাছে বাইকগুলোর উপর কয়েকটা ছেলে বসে চা খাচ্ছে আর আড্ডা দিচ্ছে। কুহু হর্ন বাজিয়ে ছেলেগুলোর দৃষ্টি আকর্ষণ করল। ছেলেগুলো তাকালে সে ইশারা দিয়ে ডাকল। একটা ছেলে এগিয়ে আসল। কুহু মৃদু কণ্ঠে বলল, শাহাদ খান কি ভিতরে আছেন? উনাকে গিয়ে বলবেন যে কুহু নামের একজন উনার জন্য অপেক্ষা করছে। ছেলেটা কুহুর বার্তা নিয়ে পার্টি অফিসের ভেতরে গেল। এর কিছুক্ষণ পরেই শাহাদকে দ্রুত পায়ে হেঁটে আসতে দেখা গেল। গাড়ির কাছে আসতে আসতে সে নিচু হয়ে ঘাড় বাঁকিয়ে উইন্ডশিল্ডের ভেতর দিয়ে কুহুকে দেখার চেষ্টা করল। চোখে চোখ পড়লে সুন্দর করে হাসল। এই হাসি দেখে কুহুর প্রচণ্ড রাগ হল। নিজের উপর রাগ। ভেবেছিল রাগ করে মুখ ফুলিয়ে রাখবে, কিন্তু এত সুন্দর হাসি দেখে রাগ কোথায় যেন উবে গেছে। চেষ্টা করেও রাগ করতে পারছে না। শাহাদ গাড়ির দরজা খুল প্যাসেঞ্জার সিটে কুহুর পাশে বসল। গাড়ির আশেপাশে তাকিয়ে বলল, তো খুব ড্রাইভিং করা হচ্ছে তাই তো? কুহু স্টিয়ারিংয়ে হাত রেখে বলল, এ ছাড়া তো আর কিছু করার নেই। আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই এখন আর গুরুত্ব নেই।
শাহাদ কুহুর অভিমান বুঝে হাসল। কুহুর ফোলা গালে আলতো করে টোকা দিল। তার রাগিনী যে একটু আগে হাই স্পিডে রাস্তায় গাড়ি নিয়ে রেস করেছে সেটা তার কানে এসেছে। রাগিনীকে ঠান্ডা করতে বলল, তাহলে বলো, গুরুত্ব দিতে হলে কি করতে হবে? লং ড্রাইভে যেতে হবে এখন আমার সাথে। শুধু এখন না, যখন চাইব তখনই। শাহাদ ঠোঁট কামড়াল। যেভাবে কাজের চাপ পড়েছে এর মাঝে বউকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার মতো ফুরসত তার নেই। তাও সে কুহুকে রাজি করার জন্য বলল, ঠিক আছে। কুহু খুশি হয়ে তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে বলল, চলেন তাহলে এক্ষুনি লং ড্রাইভে যাই। শাহাদ না করতে চেয়েও পারল না। সে মিটিংয়ের মাঝখান থেকে উঠে এসেছে। ভেবেছিল 10 মিনিটে কুহুকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিবে, কিন্তু সেটা আর হল না। কুহু গাড়ি চালিয়ে শাহাদকে নিয়ে নদীর পাড়ের রাস্তায় চলে এলো। রাস্তা ফাঁকা পেয়ে গাড়ির ছাদ খুলে দিল। বাতাসে তার চুল উড়ছে, গলায় ঝুলানো স্কার্ফটাও হালকা উড়ছে। শাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে। ব্যস্ততার দোহাই দিয়ে যে কাজ সে করতে পারেনি সেটা কুহু করেছে। অথচ কুহুকে এরকম একটা রোমান্টিক মুহূর্ত দেয়াটা শাহাদের দায়িত্ব ছিল। শাহাদ মৃদু হেসে কুহুর দিকে তাকিয়ে রইল। কুহু কথা বলছে, 1 মিনিটের জন্যও মুখ বন্ধ করছে না। বোঝাই যাচ্ছে শাহাদকে বলার জন্য তার অনেক কথা জমেছিল। শাহাদ মনোযোগ দিয়ে সেসব শোনার চেষ্টা করল, কিন্তু সেসবের কিছুই তার কানে ঢুকল না। সে কুহুর চুলের মিষ্টি ঘ্রাণে বোধ হয়ে রইল। লম্বা করে শ্বাস টানল। আবিষ্টের মতো তাকিয়ে রইল কুহুর দিকে। মেয়েটা একটু অস্থির স্বভাবের, কিছু কিছু সময়ে ইম্মেচিউর কার্যকলাপ করে। তবে তার সরলতার মিশেলে নিষ্পাপ মনটা শাহাদকে বারবার তাকে ভালোবাসতে বাধ্য করে। যদি সে পারত তবে সব কাজবাজ ফেলে এই মেয়েটিকে নিয়ে দূরে কোথাও গিয়ে সংসার পাতত। হাসিব অস্থির হয়ে নখ কামড়াচ্ছে। তার অস্থিরতা ক্রমেই আতঙ্কে রূপ নিচ্ছে। এই প্রথম সে তাদের অফিসে এসেছে। অফিসের কিছুই সে জানে না, তাও সে সবকিছু শিখে নিবে সেই আশা নিয়ে এসেছিল। কিন্তু এখানে এসে যা দেখল তাতে তার আশার প্রদীপ নিভে গেছে। নাইমুর আর মনসুর আলী অফিস দখল করেছে। হিশাম যেই চেম্বারে বসত সেখানে আসন গেড়েছে দুজন। অফিসের অ্যাকাউন্ট বোধ হয় ইতোমধ্যে খালি করে ফেলেছে। বাকি রইল অফিসটা, সেটাও কি নিলামে তুলবে? এরপর কি করবে? ওদের বাড়িটা দখল করবে? কেউ কি থাকবে না এসব দেখার? ওর বড় ভাই না থাকার সুযোগ নিবে ওরা? হাসিব এক মুহূর্তের জন্য চিন্তাভাবনা থামিয়ে দিল। বড় ভাইয়ের কথা মনে আসতেই মনে পড়ল শাহাদের কথা। শাহাদ কথা দিয়েছিল ওকে বিপদে পড়লে যে কোনো সময় সাহায্য করবে। হাসিব মোবাইল ঘেঁটে শাহাদের নাম্বারটা বের করল। ডায়াল করতে গিয়ে সে বারবার থেমে গেল। তার মা যেভাবে শাহাদকে অপমান করেছে এরপরেও কি শাহাদ আসবে সাহায্য করতে? হাসিব নিজের ভাবনাকে দমিয়ে দিল। জোর করে চিন্তা করল শাহাদ তাকে সাহায্য করবে। অবশ্যই করবে। সে কাঁপা কাঁপা হাতে শাহাদের নাম্বারে ডায়াল করল। কল পেয়ে শাহাদ তৎক্ষণাৎ একটা ক্যাফেতে হাসিবের সাথে দেখা করল। হাসিব তখনও মাথা নিচু করে বসে আছে। শাহাদ হাসিবের দিকে মনোযোগ দিয়ে তাকাল। ছেলেটার আগের সেই সুন্দর চেহারাটা আর নেই। শুকিয়ে গেছে অনেক। চোখের নিচে কালি পড়েছে। চোখ মুখ জুড়ে বেদনার ছাপ। চোখগুলো ফোলা ফোলা। কান্না করে হয়তো। শাহাদ হাসিবের জন্য বুকের ভেতর খুব মমতা অনুভব করল। ওর একটা ছোট ভাই থাকলে হয়তো হাসিবের বয়সেই হতো। শাহাদ যথাসম্ভব ভরসার কণ্ঠে বলল, কোনো সমস্যা হয়েছে? হাসিব মুখ তুলল। ঢোক গিলে ক্লান্ত গলায় বলল, আমাদের ব্যবসাটা বেদখল হয়ে যাচ্ছে। মনসুর আলী আর নাইমুর আজ অফিসে এসেছিল। শাহাদ শান্তমুখে সব শুনল। বলল,
শুধু তোমাদের ব্যবসায় না, তোমাদের বাড়ি নিলামে তোলার ব্যবস্থা করা হচ্ছে। হাসিব আতঙ্কিত চোখে তাকালো, তবে অবাক হতে হল না। সে এরকমটাই আশা করছিল। বলল, কিন্তু সব তো মায়ের নামে। মা যদি রাজি না হয় এসবে, তাতে কিছুই যায় আসে না। ওরা জোর করে হলেও সব লিখিয়ে নিবে, কারণ তোমাদের ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। ওরা হিসাম ভাইয়ের সাইন নকল করে সব টাকা তুলে নিয়েছে। হাসিব অসহায় কণ্ঠে বলল, তাহলে ভাইয়ার চিকিৎসা কিভাবে হবে? ভাইয়ার জন্য প্রতিদিন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। ঠিক সেজন্যই তোমার মা বাড়ি নিলামে তুলতে রাজি হবে। ছেলের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য তোমার মা বাড়ি নিলামে তুলবে, আর তারা সবটা টাকা হাতিয়ে নিবে জোর করে। আর অন্যদিকে কোম্পানি দেউলিয়া হয়ে গেলে লোন দেয়া ব্যাংকগুলো তা দখল করবে। হাসিব দুহাত দিয়ে মুখ ঘষল। চিন্তায় তার মুখটা আরো শুকিয়ে গেল। নিজেকে কিছুটা সামলে নিয়ে ধরা গলায় বলল, ওরা কেন এমন করছে আমাদের সাথে? আমরা তো ওদের কোনো ক্ষতি করিনি। করনি, কিন্তু ওদের চাই ক্ষমতা আর টাকা। তোমাদের পরিবারকে ধ্বংস করে মনসুর আলী রাজনৈতিক দলটা দখল করবে। সে আর নাইমুর মিলে সব টাকা পয়সা ভাগ করে নিবে। হাসিব কিছু না বলে শান্ত হয়ে বসে রইল। তার ভাইয়ের চিকিৎসা না হলে মারা যাবে হিসাম। সেই সাথে সমস্ত কিছু হারাবে তার পরিবার। তার মা ভাবির সাথে ভাইয়ের সন্তান, ওরা এসব সহ্য করতে পারবে তো? সে নিজেও কি সহ্য করতে পারবে? নিজেকে শক্ত করে দায়িত্ব নিতে পারবে ওদের? হাসিবের হাত কাঁপতে লাগল। নিজেকে এই পৃথিবীতে একা এবং অসহায় হিসেবে আবিষ্কার করল সে। শাহাদ হাসিবের অবস্থা বুঝল। টেবিলের উপর রাখা হাসিবের হাতের উপর হাত রেখে বলল, তুমি আমাকে কতটা বিশ্বাস করো হাসিব? হাসিব দ্বিধা নিয়ে তাকালো শাহাদের দিকে। শাহাদ আবারও বলল, তোমার ভাই আমাকে পুরোপুরি বিশ্বাস করত। তাই সে আমার বাবাকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিল। সে যখন গাড়ি নিয়ে ব্রিজ থেকে নিচে পড়ছিল, আমার ধারণা তার মনে এই বিশ্বাস ছিল যে আমি তাকে বাঁচাব, অন্তত বাঁচানোর চেষ্টা করব, কিংবা তার কিছু হলে তার পরিবারটাকে আমি দেখব। হাসিব কেঁদে ফেলল ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা মনে করে। শাহাদের হাতটা আঁকড়ে ধরে বলল, আমি আপনাকে বিশ্বাস করি। আমার ভাইকে বাঁচান, আমার পরিবারটাকে বাঁচান। বাঁচাব, তবে তার আগে তোমার সাহায্য দরকার আমার। কি সাহায্য? শাহাদ কিছুক্ষণ গম্ভীর মুখে মাটির দিকে তাকিয়ে রইল। হাসিবকে সে বুঝাতে পারবে কিনা অথবা হাসিব বুঝবে কিনা সে জানে না। তারপরও তাকে বলতে হবে, কারণ হাসিব ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। সে হাসিবের চোখের দিকে তাকিয়ে বলল, নাইমুরের ব্যাপারে হিসাম ভাইয়ের কাছে কিছু লুকানো ডকুমেন্টস আছে, এইগুলো তোমাকে খুঁজে বের করে আনতে হবে। মনসুর আলীর অপরাধ প্রমাণ করা গেলেও নাইমুরের অপরাধ প্রমাণ করা যাবে না, কারণ সে কোনো প্রমাণ রাখে না। হিসাম ভাইকে যতটা চিনি সে বোকা না। সে এমনি এমনি নাইমুরের মতো সন্ত্রাসের সাথে কাজ করবে না। নাইমুর যেন তাকে বিপদে ফেলতে না পারে এই ব্যাপারে সে নিশ্চয় আগে থেকে রেডি হয়েছিল। হাসিব বিস্ময় নিয়ে প্রশ্ন করল, নাইমুর একটা সন্ত্রাস? ভাইয়া একটা সন্ত্রাসের সাথে কেন হাত মিলিয়েছে? শাহাদ জিভ দিয়ে ঠোঁট ভিজাল। চাইলেও সে হাসিবকে বলতে পারবে না যে হিসাম তাকে খুন করার জন্য নাইমুরকে ভাড়া করেছিল। সে শুধু বলল, সব বলবো, আগে তুমি ডকুমেন্টসগুলো খুঁজে আনো। এগুলো তোমাদের বাড়িতেই আছে। আর যে কোনো সমস্যায় পড়লে আমাকে না পেলে হিসাম ভাইয়ের সেক্রেটারির সাহায্য চাইবে, কেমন? শাহাদ চলে যাওয়ার পর হাসিব অনেক ভেবেও একটা সন্ত্রাসীর সাথে হিসামের সখ্যতার কারণ খুঁজে পেল না। সে তো নাইমুরকে দলীয় আরেকটা নেতা বলেই জানত। সে আর দেরি করল না, বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিল।
তাকে প্রথমে ডকুমেন্টসগুলো খুঁজতে হবে, এরপর সে হিশামের সেক্রেটারিকে ধরবে এটা জানার জন্য যে কি কারণে হিশাম একটা সন্ত্রাসীর সাথে হাত মিলাল। কুহু কুলসুমা বেগমের সামনে অপরাধী মুখে বসে আছে। ছাদে দেয়া আচার সে খেয়ে ফেলেছে। এজন্য কুলসুমা বেগম তাকে বসার ঘরে ডেকে পাঠিয়েছেন। লজ্জায় কুহুর মরি মরি অবস্থা। ছাদে গিয়ে আচার দেখে সে খাওয়ার লোভ সামলাতে পারেনি। আচারগুলো আনিশার জন্য বানানো হয়েছিল। এর আগেও একবার আনিশাকে আচার পাঠানো হয়েছিল। কুলসুমা বেগম আবারও নাতনির জন্য আচার বানিয়ে রোদে দিয়েছেন। কুহু লোভ সামলাতে না পেরে শুধু একটুই মুখে দিয়েছিল। এরপর কিভাবে যে সে পুরো বোয়াম শেষ করে ফেলল তা নিজেও জানে না। কুলসুমা বেগম মালাকে নিয়ে ছাদে এসে দেখেন কুহু কোলের উপর খালি আচারের বোয়াম রেখে মাটির উপর বসে হাতের আঙুল চাটছে। এরপর তাকে বসার ঘরে ডেকে আনা হয়েছে। রেজিয়া সুলতানা শাশুড়িকে চা দিয়ে সোফায় বসলেন। বললেন, মা, খামোখা মেয়েটাকে বসিয়ে রেখেছেন। আচারই তো খেয়েছে। আপনার দেয়া আচারে কি ওর অধিকার নেই? কুলসুমা বেগম চায়ে চুমুক দিয়ে বললেন, অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে এখনো ভালোভাবে আচারটা তৈরি হয়নি, এর আগেই সে মুখে দিল কেন? আচার খেতে মন চাচ্ছে, ঘরে বানানো অন্য আচার খেত। এতটা আচার খেয়ে যদি পেট খারাপ হয়। কুহু কিছু বলল না, সে চুপ করে বসে রইল। জয়া বেগম নাস্তা নিয়ে আসলেন। তিনি ডিমের পিঠা বানিয়েছেন। কুহুর মনটা খারাপ দেখে তিনি পিঠা ভর্তি বাটিটা কুহুর মুখের সামনে ধরে বললেন, এই নাও তোমার প্রিয় ডিমের পিঠা। ডিম আর তেলের তীব্র গন্ধে কুহুর গা গুলিয়ে উঠল। পেটের ভেতর মোচড় দিয়ে উঠল, যেন ভেতরের সবকিছু উগলে আসতে চাইছে। সে দ্রুত মুখে হাত দিয়ে দৌড় দিল ওয়াশরুমের দিকে। কুলসুমা বেগম উঁচুস্বরে বললেন, ওই দেখো, মুখের কথা শেষ হওয়ার আগেই অসুস্থ হয়ে গেছে। নিশ্চয়ই পেটে মোচড় দিয়েছে। এত আচার খেয়েছে, তার একটা প্রতিক্রিয়া তো হবেই নাকি। জয়া বেগম আর রেজিয়া সুলতানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। তারা দুজনেই ওয়াশরুমে ছুটে আসলেন। দেখলেন কুহু মুখ ভর্তি বমি করছে। দুজনেই দুদিক থেকে কুহুকে ধরলেন। কুহু বমি করা শেষ করলে হাত মুখ ধুয়ে দিলেন। রেজিয়া সুলতানা কুহুকে ঠিক হওয়ার সময় দিয়ে এরপর বললেন, কুহু, আমি কিছু প্রশ্ন করব, ঠিকঠাক সবগুলোর উত্তর দাও তো। জয়া বেগমও কিছু প্রশ্ন করলেন। কুহুর উত্তর শুনে দুজনই একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলেন। কুহুকে এক গ্লাস লেবু পানি দিয়ে ডাইনিংয়ে বসিয়ে দুজনই কুলসুমা বেগমের কাছে আসলেন। সব শোনার পর কুলসুমা বেগম অস্থির হয়ে গেলেন। তাড়াতাড়ি ডাক্তার ডেকে এনে সন্দেহ দূর করার জন্য বললেন। রাত 10টায় শাহাদ বাড়ি ফিরল। ফিরতে আরও রাত হতো, কিন্তু বিকাল থেকেই বাড়ির লোকজন তাকে ফোন করে বাড়িতে আসার জন্য জ্বালিয়ে মারছে। সেজন্য সে আজ দ্রুত বাড়ি ফিরেছে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে সবাইকে হাসি মুখে বসা দেখে শাহাদ একটু অবাকই হল। এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে? সবাই এত খুশি কেন? কুলসুমা বেগম এগাল ওগাল হেসে নাতির কাছে এসে থুতনিতে হাত রেখে চুমু খেয়ে ধরা গলায় বললেন, এতদিনে এই বুড়ির মনোবাসনা আল্লাহ পূরণ করেছে। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। রেজিয়া সুলতানা টেবিল থেকে মিষ্টির প্লেটটা নিয়ে এসে শাহাদের মুখে একটা মিষ্টি ঢুকিয়ে দিলেন। শাহাদ এত বড় মিষ্টি মুখে নিয়ে বিপাকে পড়ে গেল। বলল, এই মিষ্টি কিসের জন্য? কি হয়েছে? রেজিয়া সুলতানা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কি হয়েছে সেটা কুহুকে গিয়ে জিজ্ঞেস কর, যা। মেয়েটা অনেকক্ষণ যাবৎ তোর জন্য অপেক্ষা করছে। শাহাদ ভ্রু কুঁচকে তাকাল। আবার কি করেছে কুহু? খারাপ কিছু নিশ্চয়ই করেনি। না হলে বাড়ির লোকজন এত খুশি থাকত না। তাহলে কি করেছে আবার এই মেয়ে? শাহাদ 2-3টা সিঁড়ি করে পেরিয়ে ঘরে চলে আসল। ঘরে ঢুকে সে অবাকই হল।
কুহু কালো শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছে। লাজুক লতার মতো খাটের এক কোণায় শান্ত হয়ে বসে আছে। এত শান্ত তো তার থাকার কথা না। শাহাদকে দেখে যেন তার লাজুকতা আরও বাড়ল। সে ধীর পায়ে লজ্জামিশ্রিত চোখে শাহাদের চোখে চোখ রেখে তার দিকে এগিয়ে আসল। শাহাদ স্থির হয়ে কুহুর কার্যকলাপ দেখছে। সে কিছুতেই কোনো কিছুর হিসাব মিলাতে পারছে না। মনে একটু ভয় ভয়ও লাগছে তার। কুহু ধীর পায়ে হেঁটে শাহাদের খুব কাছে এসে দাঁড়াল। মাথা উপরে তুলে শাহাদের চোখে চোখ রাখল। শাহাদের পাঞ্জাবি থেকে ঘাম মিশ্রিত পারফিউমের গন্ধে তার গা গুলিয়ে আসছে। কিন্তু সে সহ্য করে নিল। এই রোমান্টিক মুহূর্তটা সে নষ্ট করতে চায় না। শাহাদ কুহুর আগুন ঝরা রূপে মোহিত হল। কুহুর কোমরে হাত রেখে কুহুকে নিজের কাছে টেনে আনল। কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে গাঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে হুম? সবাই এত খুশি কি নিয়ে? কুহু পায়ের পাতার উপর ভর দিয়ে উঁচু হয়ে শাহাদের গালে আলতো চুমু খেল। এরপর শাহাদের দিকে তাকাল। খুশির খবরটা দেয়ার সময় সে শাহাদের মুখ দেখতে চায়। তাই শাহাদের চোখে চোখ রেখে বলল, আপনি বাবা হতে চলেছেন। শাহাদ থ হয়ে গেল। বার কয়েক চোখ পিট পিট করল। তার শান্ত চোখে মুখে অস্থিরতা ছড়িয়ে পড়ল। দুহাতে রাজলায় কুহুর মুখ ধরে কাপা কণ্ঠে বলল, সসত্যি? কুহু তার গালে রাখা শাহাদের হাতের উপর নিজের হাত রেখে অশ্রুসজল চোখে মাথা নাড়ল। মুখে বলল, সত্যি। শাহাদের চোখ পানি চিক চিক করে উঠল। সে কুহুকে বুকে চেপে ধরল। এত জোরে চেপে ধরল যে কুহুর দমবন্ধ হওয়ার অবস্থা। এতক্ষণ সে শাহাদের গায়ের পারফিউম মিশ্রিত ঘামের গন্ধ সহ্য করে নিলেও এখন আর পারল না। সে হরহর করে শাহাদের গায়ে বমি করে দিল। খুশির খবরটা ছড়াতে বেশি সময় লাগল না। পরদিন সকালে কুহুর বাবা মা ভাই ফল আর মিষ্টি নিয়ে হাজির হল খান বাড়িতে। বাবা মা আসার খবর পেয়ে কুহু দৌড়ে নিচে নামল। এতক্ষণ শাহাদ তাকে ঘরে আটকে রেখেছিল। কুহুকে দৌড়াতে দেখে কুলসুমা বেগম হায় হায় করে উঠলেন। রেজিয়া সুলতানা দ্রুত তাকে ধরে ধমকে বললেন, এই অবস্থায় এভাবে দৌড় দেয়া যাবে না কুহু। কুহুর মা শিরিনা বেগম এসে মেয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালেন। আশফাক খান বন্ধুর আসার খবর পেয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। দুই বন্ধু একসাথে কোলাকুলি করল। আশফাক খান বন্ধুকে নিয়ে সোফায় বসে বললেন, এতদিন পর বাড়িটায় একটা খুশির সংবাদ এসেছে। আল্লাহর রহমত নেমে এসেছে। আমি যে কত খুশি তোকে বলে বুঝাতে পারবো না। মোয়াজ্জেম হোসেন পাঞ্জাবির হাতা দিয়ে তার চোখের কোণায় জমে থাকা পানিটা মুছে বললেন, মেয়েটাকে খুব আদরে বড় করেছি। মনে হচ্ছে এই সেদিন ছোট্ট কুহু পুতুল খেলছিল, আর আজ সে নিজেই মা হতে যাচ্ছে। আব্দুল গাফফার খান লাঠিতে ভর দিয়ে ড্রয়িং রুমে এসে মোয়াজ্জেম সাহেবের পাশে বসতে বসতে বললেন, মেয়ে মানুষ আর কলা গাছ, এরা হুট করে বড় হয়ে সবাইকে চমকে দেয়। বুঝলে মুয়াজ, এই বয়সে এসে নাতির ঘরের পুঁতি দেখতে পারছি বলে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। মুয়াজ্জেম সাহেব হাসলেন। তিনি নিজেও এই ধরনের সংবাদ আশা করেননি। অনুরোধের সুরে বললেন, চাচা আমার একটা কথা আছে। বিয়ের পর আপনাদের আদর পেয়ে আমার মেয়ে তার পড়াশোনা একদম ছেড়ে দিয়েছে। ঠিকমতো ভার্সিটিতেও যায় না। আমার আবদার থাকবে আপনারা ওকে শাসন করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করাবেন। আশফাক খান উত্তর দিলেন, অবশ্যই। কুহুর মন চাইলে পড়াশোনা শেষ করে চাকরি ব্যবসা যা ইচ্ছে হয় তাই করবে, এ বিষয়ে আমার ছেলের কিংবা আমাদের কোনো দ্বিমত নেই। ও ওর ইচ্ছামতো জীবন কাটাবে, এই নিয়ে তুই ভাবিস না। মোয়াজ্জেম সাহেব অত্যন্ত খুশি হলেন। একজন প্রফেসর হিসেবে পড়াশোনার গুরুত্ব তার কাছে অনেক। সেই হিসেবে তিনি নিজের মেয়েকে কিছুতেই পড়াশোনা ছাড়তে দিবেন না। একটু পর শাহাদ আসলো ড্রয়িং রুমে।
মুয়াজ্জেম সাহেবের কাছে গিয়ে বিনীত কণ্ঠে সালাম দিল। সালামের জবাব দিয়ে মুয়াজ্জেম সাহেব মেয়ে জামাইকে জড়িয়ে ধরলেন। পাশে বসিয়ে বললেন, আমার মেয়েটা একটু চঞ্চল, ওর একটু খেয়াল রেখো। অবশ্যই বাবা, আপনি চিন্তা করবেন না। তোমার মতো দায়িত্ববান ছেলের কাছে মেয়ে দিয়ে আসলেই আমি নিশ্চিন্তে আছি। শ্বশুরের কথায় শাহাদ মৃদু হাসল। নিজেকে আজ তার অনেক সুখী সুখী লাগছে। এতদিন সে বাবা হওয়ার আনন্দ কেমন হবে তা নিয়ে মনে মনে চিন্তা করেছে, আজ সেটা উপলব্ধি করে এক অন্যরকম সুখ পাচ্ছে। যেদিন তার সন্তানকে কোলে সেদিন হয়তো এই সুখের আর সীমা থাকবে না। বাড়ির মেয়েরা কুলসুমা বেগমের ঘরে ভিড় জমিয়েছে। কুলসুমা বেগম নিজের বিছানায় বসে একটা গয়নার বাক্সে হাত বুলাচ্ছেন। কুহু তার সামনেই বসা। বাক্স খুলে অনেক ভারী একটা সোনার সীতাহার বের করলেন। হারটার গায়ে হাত বুলিয়ে বললেন, আমার বহুদিনের শখ, আমার বংশধরকে কোলে নিয়ে এই হারটা তোমার গলায় পরাব। তোমার শাশুড়ি মাকেও এমন একটা হার পরিয়েছিলাম। এরপর তোমার জন্য গড়িয়ে রেখেছি এটা। রাফা খাটের কোনায় বসে কুলসুমা বেগমের পানের বাটা নাড়াচাড়া করে বলল, ভাবিমনির ছেলে না হলে কি এই হার তাকে দিবে না? কুলসুমা বেগম চোখ রাঙিয়ে বললেন, চুপ কর, আজে বাজে কথা বলিস কেন? অবশ্যই আমার নাতবউ আল্লাহর রহমতে এই বাড়ির বংশধর জন্ম দিবে। মেয়ে হলেও অসুবিধা নেই, তবে এই বাড়ির জন্য এখন বংশধর দরকার। কথা শেষ করে কুলসুমা বেগম কুহুর মায়ের দিকে তাকালেন। কুহুর মায়ের মুখটা কিছুটা মলিন দেখাল। কুলসুমা বেগম তার হাত ধরে নিজের কাছে টেনে আনলেন। তার হাতের উপর নিজের হাত রেখে বললেন, মনে কিছু নিও না মা। ছেলে হোক মেয়ে হোক, তোমার মেয়ের যত্ন এই বাড়িতে একটুও কমবে না। তবে তুমিও তো একজন ছেলের মা, তুমি নিশ্চয়ই আমার উদ্বেগটা বুঝতে পারছ। শিরিনা বেগম হেসে বললেন, বুঝতে পারছি চাচি। আমার মেয়ে আপনাদের বাড়ির বউ, অবশ্যই তার উপর আপনাদের অধিকার আছে। আমি মনে কিছু করিনি। দোয়া করি আল্লাহ আপনার ইচ্ছা পূরণ করুক। খান বাড়ির গেটের সামনে বাইক থামালো হাসিব। গেটের বাইরে থেকে বিশাল বড় খান বাড়িটা একবার দেখে নিল। এইখানে সে আগে কখনো আসেনি, আজই প্রথম। বাড়িটা ওদের বাড়ির মতোই বিশাল। নিজের বাড়ির কথা মনে পড়তেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাড়িটা বোধ হয় আর বেশি দিন নিজেদের থাকবে না। মনসুর আলী নিলামে তোলার সব ব্যবস্থা করছে। আজ বাড়িতে এসে মঞ্জুরা বেগমের সাথে ইনিয়ে বিনিয়ে আলাপ করে গেছে। কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার দোহাই দিয়ে বাড়ি নিলামে তুলে হিসামের চিকিৎসা খরচ চালানোর পরামর্শ দিয়েছে মনসুর আলী। মঞ্জুরা বেগম চোখের পানি মুছে বুকে পাথর চাপা দিয়ে সে পরামর্শ মেনে নিয়েছে। পুত্রশোকে তিনি এখন বিবেক হারিয়ে বসেছেন। চারপাশে অথই পানিতে এক টুকরো খড়কুটো খুঁজছেন আঁকড়ে ধরার জন্য। হাসিব আর তৃপ্তি তাকে হাজার বুঝিয়েও লাভ হয়নি, বরং তিনি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে আরও শয্যাশায়ী হয়েছেন। হাসিব নিজেকে প্রস্তুত করে বাইকটা গেটের কাছাকাছি নিয়ে হর্ন দিল। দুবার হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। বাইক নিয়ে ধীরে ধীরে ড্রাইভওয়ে পেরিয়ে পার্কিং এরিয়াতে পার্ক করল বাইকটা। পার্কিং এরিয়ায় অনেক গাড়ি। বাগানে এবং আউটহাউসের সামনে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে বসে খাওয়া দাওয়া করছে। দেখেই বোঝা যাচ্ছে ওরা দলের ছেলে ছোকরা। অনেক নেতা গোছের মানুষও আছে। আজ কি তবে কোনো বিশেষ দিন? এই দিনে এসে ভুল করল কি সে? হাসিব একবার মনে মনে ভাবল বাইক ঘুরিয়ে ফেরত যাবে, অন্য কোনো দিন আসবে। কিন্তু পরক্ষণে নিজের পরিবারের দুর্দশার কথা মনে করে নিজেকে শক্ত করল। বাইক থেকে নেমে হেঁটে গিয়ে সদর দরজার সামনে দাঁড়াল। ভিতরে অনেক নারী পুরুষ দেখা যাচ্ছে। সবাই হাসি হাসি মুখে মিষ্টি খাচ্ছে। হাসিব এদিক ওদিক তাকিয়ে শাহাদকে খুঁজল। দূরে সে কুহুকে দেখতে পেল, কিন্তু তাকে ডাক দেয়ার সাহস নেই তার।
একটা কাজের লোককে খাবারের ট্রে হাতে যেতে দেখে সে দাঁড় করাল। বলল, শাহাদ খানকে একটু ডেকে দিবেন? আমি উনার সঙ্গে দেখা করতে এসেছি। উনিই আমাকে আসতে বলেছিলেন। কাজের লোকটা হাসিবকে ড্রয়িং রুমের বাইরের লম্বা বারান্দাতে থাকা চেয়ারে বসিয়ে চলে গেল। হাসিব কাঁধের ব্যাকপ্যাকটা কোলে নিয়ে বসল। বারান্দা থেকে বাগানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কুহু দূর থেকে হাসিবকে লক্ষ্য করেছে। আগের চেয়ে শুকিয়ে গেছে হাসিব। মুখটা কালো হয়ে গেছে। দেখেই বলে বোঝা যাচ্ছে আগের মতো যত্ন নেই। কাজের লোকটাকে ডেকে জানতে চাইল হাসিবের ব্যাপারে। সব জেনে সে রাফাকে ডেকে হাতে মিষ্টি আর ফল ভর্তি খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বলল, বারান্দায় একটা ছেলে তোমার ভাইয়ের অপেক্ষায় বসে আছে। ওকে এগুলো দিয়ে আসো। তোমার ভাই ফ্রি হতে অনেক সময় লাগবে। ততক্ষণে একটু খাওয়া দাওয়া করুক। রাফা বিস্মিত হয়ে প্রশ্ন করল, আমি কেন দিয়ে আসব? কাজের লোক দিয়ে পাঠিয়ে দাও। ও হিশাম চৌধুরীর ভাই। কাজের লোক দিয়ে কিভাবে দিব? আমি নিজেই নিয়ে যেতাম, কিন্তু ও বিব্রত হবে, তাই তোমাকে পাঠাচ্ছি। হিশাম চৌধুরীর ভাইয়ের কথা শুনে রাফার চোখ বড় বড় হয়ে গেল। ও শুনেছে হিশাম চৌধুরীর ভাইই নাকি কুহুকে কিডন্যাপ করেছিল। ছেলেটাকে ও কখনো দেখেনি, তাই এই সুযোগ সে মিস করল না। খাবারের ট্রে হাতে বারান্দায় এসে উপস্থিত হল। দেখল ব্যাকপ্যাক কোলে নিয়ে শুকনো মুখে একটা ছেলে বসে আছে। তার দৃষ্টি বাগানের দিকে। একমনে কি সব চিন্তা করছে। রাফা কাছাকাছি এসে বলল, টেবিলটা একটু এই পাশে এনে দেন। হাসিব চমকে তাকালো রাফার দিকে। দেখল একটা সুন্দর মতো মেয়ে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। হাসিবকে হা করে থাকতে দেখে রাফা বিরক্ত হয়ে বলল, বলছি ছোট টেবিলটা একটু এই পাশে টেনে আনুন। ট্রেটা রাখব। হাসিবের ঘোর কাটল। সে তার অপর পাশে থাকা টেবিলটা এক হাতে টান দিয়ে আনল। রাফা সেখানে ট্রেটা রেখে বলল, ভাইয়া একটু ব্যস্ত আছে, আসতে দেরি হবে। আপনি ততক্ষণে একটু খাওয়া দাওয়া করুন। হাসিব খাবারের দিকে তাকাল। খাবারের দিকে তাকিয়ে ওর এতক্ষণ নিভে থাকা ক্ষুধাটা জ্বলে উঠল। মনে পড়ল সে কাল রাত থেকে কিছু খায়নি। তৃপ্তি তাকে কয়েকবার ডেকেছিল, কিন্তু তার আর খেতে ইচ্ছে হয়নি। হাসিব দেরি না করে ব্যাকপ্যাকটা পাশের চেয়ারে রেখে একটা মিষ্টি খেল। আপেলের দুটো পিস মুখে দিল। রাফা মনোযোগ সহকারে দাঁড়িয়ে থেকে দেখছে হাসিবের খাওয়া। হাসিবও কয়েকবার আর চোখে রাফাকে খেয়াল করেছে। আচমকা রাফা প্রশ্ন করে বসল, আপনি নাকি আমার ভাবিমনিকে কিডন্যাপ করেছিলেন? হাসিব পানি খাচ্ছিল এই কথা শুনে বিষম খেল। কাশি উঠে গেল তার। রাফা তড়িঘড়ি করে তার পিঠে দুটো চাপড় দিল কাশি কমানোর জন্য। হাসিব কাশতে কাশতে নিজেকে সামলাল। কাশি একটু কমে এলে বলল, শাহাদ ভাইকে একটু আসতে বলুন, খুব দরকার। রাফা বুঝল হাসিব বিব্রত হচ্ছে। সে আরেকটু জ্বালানোর জন্য বলল, আমার সাথে শেয়ার করলে অসুবিধা কি? প্রমিস আমি কাউকে জানাব না। আমি আসলে পুরো স্টোরিটা জানি না তো, তাই। হাসিব কি বলবে বুঝতে পারল না। যেই বাড়ির বউকে কিডন্যাপ করেছিল সেই বাড়ির মেয়েই আবার কিডন্যাপের গল্প শুনতে চাচ্ছে। এটা তো চরম বিব্রতকর। হাসিবকে বিব্রত অবস্থা থেকে রেহাই দেওয়ার জন্য শাহাদের আগমন ঘটল। বারান্দায় আসতে আসতে রাফাকে উদ্দেশ্য করে বলল, কিসের স্টোরি শুনতে চাস? রাফা ভাইকে দেখে থতমত খেয়ে বলল, কিছু না। এরপর দ্রুত চলে গেল। শাহাদ মৃদু হেসে চেয়ারে বসতে বসতে বলল, খুব দুষ্ট মেয়ে। নিশ্চয়ই তোমাকে বিরক্ত করছিল। হাসিব বিনীত কণ্ঠে বলল, না না, আমি একটু ব্যস্ত ছিলাম, তাই দেরি হল। আমাকে জানিয়ে আসলে এতক্ষণ অপেক্ষা করতে হতো না।
হাসিব ব্যাকপ্যাকটা নিজের কাছে নিয়ে তা থেকে একটা মোটা ফাইল শাহাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি যেই কাগজগুলো চেয়েছিলেন তা আমি পেয়েছি। আর সাথে আরও কিছু কাগজপত্র ছিল ভাইয়ার লকারে। কোনগুলো গুরুত্বপূর্ণ তা আমি জানি না, তাই প্রায় সব কিছুই নিয়ে এসেছি। শাহাদ ফাইলটা নিতে নিতে বলল, ভালো করেছ। কাউকে জানাওনি তো? হাসিব মাথা নাড়ল। সে কাউকে জানায়নি, এমনকি তার মা আর ভাবিকেও না। সে গোপনে হিশামের লকার থেকে এগুলো সংগ্রহ করেছে। এই জন্য তাকে হাসপাতালে গিয়ে হিশামের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসতে হয়েছে লকারটা খোলার জন্য। শাহাদ উল্টে পাল্টে কাগজগুলো দেখছে। হাসিব একটা কথা বলার জন্য উসখুস করছে। বলবে না করেও সে বলার জন্য তৈরি হল। জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে বলল, আপনার কাছে একটা অনুরোধ আছে। বিশেষ করে বললে এটা ভাবির অনুরোধ। শাহাদ হাসিবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি অনুরোধ? শাহাদকে সরাসরি তাকাতে দেখে হাসিব আরও জোরসড় হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার অ্যাকাউন্টে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে। ভাবি গহনা বিক্রি করতে চাইলে মা সেগুলো রিশামের জন্য রেখে দিয়ে নিজের গহনাগুলো বিক্রি করেছেন। সেগুলো দিয়ে বড়জোর আর 2-3 দিন হাসপাতালের বিল চালানো যাবে। তাই ভাবি বলছিল আপনি যদি কিছু টাকা ধার দিতেন, পরে আমরা শোধ করে দিব। হাসিবের কণ্ঠে স্পষ্ট অসহায়ত্ব ফুটে উঠল। শাহাদ শান্ত হয়ে কিছুক্ষণ হাসিবকে দেখল। ওদের এই পরিণতির জন্য তার নিজেকে অপরাধী মনে হল। কেননা তার বাবাকে বাঁচাতে গিয়েই আজ হিশামের এই অবস্থা। হাসিব কথাটা বলে মাথা নিচু করে বসে রইল। তার জীবনে এত অসহায় সে আর কখনোই হয়নি। ধার শোধ করার কথা সে বলেছে, অথচ কিভাবে শোধ করবে তা নিজেও জানে না। শাহাদ 4টা কাগজ হাসিবের সামনে ধরে বলল, এইগুলা কি জানো? হাসিব ফ্যালফ্যাল করে কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। শাহাদ বলল, হিশাম ভাই তুমি, তোমার মা, ভাবি এবং রিশামের জন্য আলাদা আলাদা 4টা অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছেন, যাতে তার কিছু হয়ে গেলে তোমাদের কারো কাছে হাত না পাততে হয়। হাসিব চমকে তাকালো শাহাদের দিকে। তার চোখে পানি এসে জমল। কিছু বলার ভাষা পেল না সে। শাহাদ হাসিবের হাতে পেপারগুলো দিয়ে আঙুল দিয়ে প্রত্যেকের অ্যাকাউন্টের টাকার অ্যামাউন্টটা দেখিয়ে দিল। হাসিবের চোখ থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ল কাগজগুলোর উপরে। যে টাকার জন্য তার ভাইয়ের চিকিৎসা বন্ধ হতে যাচ্ছিল, যে টাকার জন্য তার বাড়িতে খাবার টেবিলে ঠিকমতো খাবার উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় ছিল, সেই টাকাই এখন এরকম অপ্রত্যাশিতভাবে তার হাতে ধরা দিয়েছে। শাহাদ হাসিবের কাঁধে হাত রেখে বলল, আমি জানতাম হিশাম ভাই এরকম কিছু অবশ্যই করেছে। আমি হলে আমিও তাই করতাম। যেই পেশায় জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, সেই পেশায় থেকে প্রত্যেক পুরুষই নিজের পরিবারের জন্য অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে। যেটা আমার বাবাও করেছে, ভবিষ্যতে আমিও করব। আর এজন্যই আমি তোমাকে কাগজপত্র আনার কথা বলেছিলাম। হাসিব চোখের পানি মুছল। পরিবারের দায়িত্ব কিভাবে নিবে তা নিয়ে সে এতদিন চিন্তায় কাটিয়েছে। এখন আর চিন্তা নেই। যে বিপুল পরিমাণ টাকা হিশাম রেখেছে তা দিয়ে নিশ্চয়ই সে আবার ঘুরে দাঁড়াতে পারবে। সে শাহাদের হাত আঁকড়ে ধরে ধন্যবাদ জানাল। শাহাদ হাসিবকে আশ্বাস দিয়ে বলল, ভেঙে পড়ো না, শক্ত থাকো। এই কাগজগুলো নিয়ে ব্যাংকে গেলে প্রয়োজন মতো টাকা তুলতে পারবে। হিশাম ভাইয়ের সেক্রেটারির সাথে যোগাযোগ করো, উনি তোমাকে সব বুঝিয়ে দিবে। হাসিবি উঠে চলে যেতে নিলে শাহাদ তাকে থামিয়ে বলল, ভাবিকে গিয়ে বলবে কুহু মা হতে চলেছে, উনি যেন দোয়া করে। যদি সম্ভব হয় তবে যেন একবার আসে আমাদের বাড়িতে। শাহাদ হাসিবের সাথে ফল আর মিষ্টি পাঠিয়ে দিল চৌধুরী বাড়িতে। হাসিব চলে গেলে শাহাদ কাগজগুলো মনোযোগ দিয়ে দেখল। হিশাম নাইমুরের ব্যাপারে অনেক তথ্য জোগাড় করেছে।
আন্ডারওয়ার্ল্ডের অনেক সিক্রেট ব্যাপারই এর মধ্যে রয়েছে, এর সবকিছু শাহাদ পুলিশকে দিবে না। কিছু সে নিজের কাছে রাখবে, নিজের কাজে লাগাবে, চলবে।